মন্ত্রী। তুমি দেখছো নাকি রিসেন্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে শুরু হয়েছে, বোর্ড পরিচালক পাল্টায় দেওয়া হইলো, অ্যাডহক কমিটি করা হয়েছে, হয়েছে। তো এটা নিয়ে যেমন প্রথম আলোতে একটা রিপোর্ট দেখলাম, গত 1.5 বছরে মানে 24 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ওই সময় থেকে ধরলে এটা হচ্ছে 4র্থ পরিচালক প্রেসিডেন্ট। মানে পাপনের পর ফারুক সাহেব ছিলেন, ফারুক সাহেবের পরে বুলবুল সাহেব ছিলেন, এখন আসছেন তামিম সাহেব। তো ওনারা কন্টিনিউয়াসলি একের পর এক চেঞ্জ হয়ে যাচ্ছেন। কারণ মনে হয় 6 মাস 9 মাস এর বেশি হয় নাই। এখন তামিম কতদিন থাকে দেখা যায়। তো এটা নিয়ে আমরা খালি আলোচনা করতে পারি যে আসলে এখানে কি হইলো, কিভাবে হইলো, যে নতুন ক্রীড়ামন্ত্রীর কিন্তু আসলে এই পুরো একটা হয়েছে যে তামিম ইকবাল যেমন নির্বাচিত হওয়ার পর থেকেই এই মানে নির্বাচন হয়েছে গত বছর অক্টোবর না নভেম্বর মাসে, তারপর থেকেই মানে তামিমরা হচ্ছে করতেছে যে এটা হচ্ছে ভুয়া ইলেকশন। সো ভুয়া ইলেকশন বলে তারা হচ্ছে বাতিল করে দিয়ে নিজেদের লোন পেয়েছে। তো এটা আবার হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাথেও আবার হচ্ছে তামিমদের একটা ক্ল্যাশ ছিল, সেই ক্ল্যাশটাও আবার এখানে কাজ করছে আর কি। যে যখন ওই নির্বাচন হয়েছিল তখনও হচ্ছে তাদের মধ্যে একটা বোঝাপড়া হচ্ছিল এরকম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কয়জন পরিচালক থাকবে, আবার বিএনপির পক্ষ থেকে তামিমদের পক্ষ থেকে কতজন পরিচালক থাকবে। তখন মনে হয় বলে বানানো হয়তো নেই, তাও তামিমরা নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তো এখন নতুন সরকার গঠন করার এই যে 1.5-2 মাসের মাথায় আর কি, তো ওই পুরনো নির্বাচিত বোর্ড টোড সব ভেঙে দিছে, ভেঙে দিয়ে এখন তামিমদের বসানো হয়েছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা লাগছে এখানে, যে তামিম ইকবাল বোর্ডের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওনারাই নির্বাচন করতে যাচ্ছেন সামনে, এবং সেই নির্বাচনে উনি আবার নিজে অংশগ্রহণও করবেন। অংশগ্রহণ করে উনি আবার নির্বাচিত হয়ে মানে তখন নির্বাচিত প্রেসিডেন্ট হবেন। তো এখানে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রধান নির্বাচন কমিশনার নিজেই যদি একটা দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, সেক্ষেত্রে সেটাতে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। আমার কাছে কনস্টিটিউশন এই ব্যাপারে কি বলে? কনস্টিটিউশন যাই না, আমি কনস্টিটিউশন বিশেষজ্ঞ যারা কনস্টিটিউশন এইসব নিয়ে কনস্টিটিউশন সংবিধান গণভোট করবে নাকি? আমার কোয়েশ্চেন নেই, বিসিবিতেও যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার দিতে হয় তাহলে খুবই চিন্তার বিষয়। এইখানে আবার আরেকটা দেখার বিষয় আছে যে 2001 বা 2 সালেও হচ্ছে বাফুফের এইরকম নির্বাচিত কমিটি ভেঙে এরকম অ্যাডহক কমিটি করা হয়েছিল, এবং তখন হচ্ছে ফিফা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেকে ব্যান করে দিয়েছিল। তাদেরকে শর্ত দেওয়া হয়েছিল তারা যদি নির্বাচিত কমিটিকে ফিরে আনে তাইলে শুধুমাত্র তাদের ব্যান তুলে নেওয়া হবে। পরবর্তীতে মনে হয় সরকার আবার সেই নির্বাচিত কমিটিকে ফিরে আনতে বাধ্য হয়েছিল। তো এইবারও ওই রকম কিছু হবে মনে হয় না, জানি না। কিন্তু আমার কাছে যেটা মনে হলো একটা বড় বিষয়, আমরা যেমন সমালোচনা শুনতাম আর কি, যে যেমন এই বিশ্বকাপ হইলো, এই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল খেলতে যায়নি, এটা হচ্ছে একটা বড় ধরনের ইস্যু হিসাবে দাঁড়াইছে। যে এটা হচ্ছে আসিফ নজরুল স্যার অথবা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, ওনারা হচ্ছে এই সিদ্ধান্তটা নিয়েছেন, বা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা হচ্ছে এই মুশকিলটা করছে যে ভারতে খেলতে যেতে দিবে না। কিন্তু ওইখানে একটা রাষ্ট্র যদি মনে করে যে তোমার তার প্লেয়াররা অন্য একটা দেশে গেলে নিরাপদ না, সেক্ষেত্রে তো রাষ্ট্রের ওই ক্ষমতাটা বা ওই সিদ্ধান্তটা নেওয়ার তো মনে হয় অধিকার আছে আমার কাছে মনে হয় একটা রাষ্ট্রের, তাই না? যে ওখানে আমার প্লেয়ারদের আমি পাঠাবো না হয়তো, যেহেতু জায়গাটা সেফ না। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় এই বিষয়টাতে, মানে এটা কেমন হওয়া উচিত চিন্তা ভাবনা? এটা আমি ধরেন as a cricket fan, যে 2017 পর থেকে বাংলাদেশের কোনো ক্রিকেট ম্যাচ দেখিনি। আমি বলতে চাই যে they made a great decision not to join that. বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের ক্রিকেট টিমের, আমি জাস্ট লাস্ট 2024 পর থেকে আমি যা দেখতেছি খালি নিউজ ইজ সারাউন্ডিং বিসিবিতে পলিটিক্স। আমি কোনো স্ট্যাটস কোথাও জিততেছে নাকি কি হইতেছে, কোন প্লেয়ার কি করতেছে, ইনফ্যাক্ট সাকিব আল হাসান ছিল না, তাই আমি মোবাইলের বিজ্ঞাপনও দেখতাম না তেমন। মোবাইল মোটরসাইকেল এখন সব জায়গাতে জামাল ভুঁইয়া আর হামজাদের দেখা যায়।
মানে এখন সব বিজ্ঞাপন জামাল ভুঁইয়া আর হামজা ফুটবল প্লেয়ার ওদেরকে দেখা যায়। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে ওদিকে মানে I have no idea তারা কেন জয়েন করে নাই, but I would just say that মানে that was না, ব্যাপারটা কিন্তু security এরকম side মনে করে তুমি যেমন দেখো যে আজকে ইরান আর আমেরিকার মধ্যে বাংলাদেশ আর ভারতের পরিস্থিতি যদি ওই রকম না, কিন্তু আমি জাস্ট উদাহরণের প্রেক্ষিতে বলতেছি যে আমেরিকায় যেহেতু এইবার ফুটবল ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, সেখানে ইরানের অংশগ্রহণ করার কথা। তো ইরান যদি রাষ্ট্র হিসাবে মনে করে যে তাদের প্লেয়ারদের যেতে দিবে না, সেখানে কি প্লেয়ারদের এমনটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা আছে কিনা যে না আমরা চলে গেলাম, আমরা খেলে আসি, তোমরা থাকো, আমরা প্লেয়ার অবশ্যই না, তারপরে ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল বোর্ডের আন্ডারে তারপরে রিপ্রেজেন্ট করতেছে, সো প্লেয়ারদের তো ওরকম ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নেওয়ার কোনো উপায় নেই। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা এই ঘটনারই কিছুটা দেখছি যে প্লেয়াররা খুব মন খারাপ, প্লেয়াররা মানে যাইতে আগ্রহী যে না আমরা গেলে এটা কিছু করে ফেলতাম। আর তারা এমন একটা ভানও করে যে তারা মনে হয় যেন অনেক ওয়ার্ল্ড কাপে অনেক কিছু করে, রেগুলারই করে আর কি, যে আচ্ছা এইবার না যাওয়ার ফলে আমাদের একটা অপরচুনিটি মিস হয়ে গেল। অ্যান্ড মেবি দ্যাটস ট্রু, জানি না, কিন্তু এই যে একটা ভাব আর কি মনে হয় যে তাদের ক্রিকেটাররা But in reality, I highly doubt that they could have done anything. But আমি নিজের দেশকে এরকম ভাবে বলতেছি কারণ এই যে ফ্যাক্টই দেখেন, আপনারা হলে এই টিম কোনো কিছু জিতে না তারা হলে গিয়ে তারপরে হলে গিয়ে রিয়েলাইজ করতেছে যে সাকিব আল হাসানকে অ্যাজ এ ক্রিকেট এই টিম চলার কথা চলতে পারবে না, তাকে কিভাবে লেজিটিমেট ওয়েতে তাকে ব্যাক করানো যাবে সেগুলো নিয়ে হলে গিয়ে তারা চিন্তা অনেক পলিটিক্স হয়েছে, অনেক চেষ্টা হয়েছে। এই প্লেয়ারদেরকে যদি পাঠানো হইতো তখন গিয়ে বলতো যে সাকিব আল হাসানকে এই বিসিবি বা তখনকার সরকার দেনে রেখে আমরা ক্রিকেট কিছু করতে পারলাম না। হ্যাঁ ইন্ডিয়াকে হারাইতে পারতাম। It's like a shoulda coulda woulda kind of situation. সবকিছু হাইন্ডসাইট দিয়ে হতে পারতো এরকম আর কি। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী যেমন এইভাবে কিছু উদাহরণ দেন যে যদি এটা হয়, যদি ওইটাও হয়, যদি এর পরেরটাও হয়, তাইলে হইলেও হইতে পারে। It's like a classic programming like relational algorithm only if you're weapon refresher like a poster somewhere if else loop if else দিয়ে যেতে থাকবে। তো এই জন্যই কি বিসিবি নিয়ে মানুষজন এত বিজি, কারণ তাদের দেশের পারফরমেন্স কিছু নাই, ভালো পারফরমেন্স নাই, তারা এই নাটক বা ড্রামাতেই এন্টারটেইন হচ্ছে। এটা তো অবশ্যই, যেমন ওই যে একটু আগে বলতেছিলাম যে ভারত যেমন ক্রিকেট খেলায় সারা পৃথিবীতে মোটামুটি সেরা বলা যায় এই মুহূর্তে অ্যাটলিস্ট। আর ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে যদি তুমি কম্পেয়ার করো তাহলে দেখবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে আবার পলিটিক্সে সবচেয়ে সেরা, মানে তাদের মতো পলিটিক্স আর কোথাও হয় না। এখানে হচ্ছে অনেকেই তাদের সামাজিক কি বলবো এলিট সোসাইটি মেনটেন করার জন্য এখানে একটা পদ চায় যে বিসিবির বোর্ডে আমার একটা পদ লাগবে। তো সেখানে হচ্ছে তুমি যত উপরের ক্লাসের লোক তোমার সেটা পাওয়ার পসিবিলিটি বেশি, ক্ষমতার কাছাকাছি থাকলে পাওয়ার সম্ভাবনা বেশি। যেমন বাংলাদেশে আমরা ইভেন দেখলাম যে অনেক কয়েকজন এমপি বা মন্ত্রী তাদের ছেলে মেয়ে বা ইভেন প্রধানমন্ত্রী উপদেষ্টা তারা হচ্ছে ওনাদের কয়েকজন সন্তানেরা হচ্ছে ক্রিকেট বোর্ডে হয়েছে। তো এটা নিয়ে দুই ধরনেরই একটা দেখতেছি। একদল বলতেছে যে না এটা তাদের আসলে এইভাবে ঢুকাটা ঠিক হইলো না, আবার আরেক দল বলতেছে যে না ওরা যদি সংগঠক হিসাবে ভালো করতে পারে সো ওয়াই নট। আই মিন তারা জাস্ট একজন কি বলবো ক্ষমতাশীল ব্যক্তির সন্তান বলে তাদেরকে আবার ডিসক্রিমিনেট করে বের করে দেওয়াটাও আসলে ঠিক কিনা, নাকি এখানে তাদের অপরচুনিটি আছে। যেহেতু আমরা বাংলাদেশে ট্র্যাডিশনালি দেখি যে ধনী পরিবার যারা বা ক্ষমতাসীন পরিবার যারা তারা সাধারণত লোকাল পর্যায়ে বা হচ্ছে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে বা এমপি যে আসন কেন্দ্রিক পর্যায়ে এই ধরনের স্পোর্টসগুলোকে অনেকে প্যাট্রোনাইজ করে, তাই না? সেই জায়গা থেকে তো এরাই তো মনে হয় যে ওই জাতীয় পর্যায়েও তারা ওইভাবে আসলে প্যাট্রোনাইজ করার জন্যই ঢুকে যায় কিনা, এটা দেখার জায়গা আছে কিনা। কিন্তু তোমার আছে কি মনে হয় এই বিষয়ে? তুমি যদিও বললা যত ফলো করো না, কিন্তু আমি যে জায়গা থেকে বললাম ওই জায়গা থেকে আসলে কেমন কি মনে হয়?
হ্যাঁ, এটা ঠিক। এটা আমি লক্ষ্য করেছি যে এটাও ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে লক্ষ্য করেছেন। তারা অলিগো বিলিয়নিয়ার তারা অলিগো তাদের ছেলে-মেয়ের আন্ডারে এরকম ভাবে যে একটা এরকম মানে ধরেন কোনো এন্টারটেইনমেন্ট কোম্পানি বা ক্লাব ফুটবল বা ক্লাব ইসফেয়ারটা এগুলো দেওয়ার চেষ্টা করে। সো দিস ইজ বি দ্য সেম থিং হিয়ার। যেমন বাংলাদেশে যে পোর্টের যে ম্যানেজমেন্টের যে কোম্পানি ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের নামে তাদেরও একটা ফুটবল টিম ছিল, বাংলাদেশ ফুটবল ক্লাব ছিল। তো সেটারও দেখা যায় যে তরফদার নাম সেই ছেলেটার। সেই তরফদার আবার যেমন আহ, একটা ক্লাবের মালিক। বাপ বলে গিয়া মেইন বিজনেস করে তাকে ছেলেকে একটা ক্লাবের মালিক করেছে। সো ইটস এ স্ট্যাটাস থিং, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য মানি মেকার অ্যাজ ওয়েল। কারণ হলে গিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করার সুযোগ আছে। তারপরে আবার বিদেশি প্লেয়ার আনার নামে বিদেশি প্লেয়ারের স্যালারি, অ্যারেঞ্জমেন্ট, অল দোজ থিংস এগুলো করার নামে অনেক টাকাও হলে গিয়ে এদিক ওদিক করা যায়। সো তুমি একটা ভালো প্রসঙ্গ আনছো, যেটা হচ্ছে এই যে পরিচালক হওয়ার কিছু যে বেনিফিট আছে, এইটা যে কি ধরনের বেনিফিট এটা অত বিস্তারিত জানতাম না, কারণ এরা তো যারা এটার সাথে জড়িত থাকে তারা কখনো সাধারণত এগুলো বাইরে প্রকাশ করে না যে ভেতরে আসলে কি সুযোগ সুবিধা বা কি, যাতে করে তুমি না জানলে তুমি হচ্ছে একটা আন্দাজে অন্ধকারে থাকবা। আর তুমি যদি জেনে যাও তখন হচ্ছে তুমি অ্যাকিউজ করা ইজি হয়, যে তুমি তখন তাকে ধরতে পারবা যে আপনি এটা কেন করতেছেন। তো বুলবুল, আমিনুল ইসলাম বুলবুল জাস্ট এই যে যাওয়ার কয়েকদিন আগে, 4-5 দিন আগে একটা ইন্টারভিউতে বলতেছিলেন এরকম যে পরিচালকরা হচ্ছে খেলা দেখতে যাইতো চার্টার্ড বিমানে করে, ঢাকা থেকে সিলেটে খেলা দেখতে যাচ্ছে। এবং নাজমুল ইসলাম পাপন ও ফতুল্লায় যাবেন স্টেডিয়াম পরিদর্শন করতে, উনি হেলিকপ্টারে করে যাবেন। তো উনি হেলিকপ্টার ছাড়া কোথাও চলাফেরা করেন না। এবং সবাই হচ্ছে যে যেখানে যান, মানে ওনাদের বাসা থেকে ঢাকা শহরের বাইরে যদি কোথাওই থাকতে হয়, ওনারা ডেইলি অ্যালাউন্স দেন, এবং সেটা হচ্ছে ডলারে। বিদেশে গেলে মনে হয় একটা সার্টেন অ্যামাউন্ট, দেশে থাকলে মনে হয় একরকম, এরকম ইয়ে আছে। তো ওনাদের অনেক সুযোগ সুবিধা। তো তো মানে আবার নিজেরা মনে করো যে প্রচুর ক্রয় বিক্রয় আছে, এগুলো হচ্ছে নিজেরা, আমি তোমার কোম্পানিকে দিচ্ছি, তুমি আরেকজনকে একটা কোম্পানিকে দিচ্ছ, নিজেদের মধ্যে 3-4 জনের মধ্যে আমি একে কাজ দিচ্ছি, আমি সাইন করে দিলে কাজ হয়ে যায়। তো এরকম অনেক বেনিফিট আছে। তো এই কারণে মনে হয় অনেকে হইতে আগ্রহী। আবার যেটা বললাম যে ওই রকম ক্রীড়া সংগঠক, যারা ক্রীড়া সংগঠক হিসেবে ভালো বা একটা সৎ উদ্দেশ্য আছে, তারা হয়তো আসলে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে কিছুটা ভাবতে চায় বা দেখে যে পরিবর্তন করার জায়গা আছে, তারা হয়তো একটা চেষ্টা করতেছে, এরকমটা হইতে পারে। আমরা দেখি আসলে পাপন তামিম ইকবাল যেমন এই পজিশনটা নিচ্ছে টু মেক আপ ফর ইট, কারণ সে এত বছর ধরে ক্রিকেটের সাথে যুক্ত ছিল, বাট তার কোনো কনফিডেন্স 100 ম্যাচে 100 রান নিতে পারে নাই। সে ফাইনালি বয়সে এসে সে শো করতে চাইছে দেশকে, আমি আসলে এটা প্রতিদান দিতে চাই, যে আমাকে বছরের পর বছরে আমাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমে রাখছেন, আমি এখন একটা প্রতিদান দিব। হইতে পারে, that's true. It sounds like a joke, but this is the only reason I can come up with. Tamil Iqbal, what's his management skill? I think I would go with I think মানে business perspective বা ম্যানেজমেন্টের বেসিসে যদি কথা বলি, I think Shakib Al Hasan is more এখন আমাকে আবার বলতে পারে না, এখানে আবার কথা আছে যে তামিম ইকবালও একই লেভেলের কোটি বা পলিটিক্স করছে। ওই যখন দলে খেলছেন তখন সাকিব যে একটা অংশ চালাইতো দলের, ওর সাকিব আল হাসানের যেমন একটা গ্রুপ অফ প্লেয়ার ছিল, তার সাথে আরেকটা গ্রুপ অফ পিপল আবার তামিমের সাথে ছিল। সো তামিম ওইখানে কিন্তু হচ্ছে সাকিবের সাথে এরকম গ্রুপিং করে আসছে, মানে অভিজ্ঞতা আছে। সো এটা খুব as a player, there's clearly a better player here. Right? I'm just being punished. This scholarship came here. So I think এটা সত্যি। but আমার কাছে এটা যেটা মনে হয়েছে যে মানে বিএনপি সরকার আসার পরেও যদি এরকম ভাবে যদি and there was a lot of I think এটা সুষ্ঠুভাবে হওয়া উচিত। কারণ লাস্ট সরকারের আমলে যা শক্তি আছে যে লোকজন নিয়ে যেতে পারছে, সেই they can actually go and get that position. So এটা হইলে it's just it doesn't look that good. That's what I'm saying. না, এটা তো অবশ্যই। তো এই ফাঁকে আমি মনে হয় যে আরেকটা জিনিস ইয়ে করছে, যে যেমন তামিম ইকবাল যেহেতু বিসিবির প্রেসিডেন্ট হয়েছে এখন, সো তার যে আবার সার্কেলের যেমন প্লেয়ার ছিল, তার সার্কেলের আবার সাংবাদিকও ছিল, তার সার্কেলের আবার বিসিবির কর্মকর্তারাও আছে।
তার সার্কেলে আবার একদল পরিচালক আছে, তার সার্কেলে একদল রাজনীতিবিদ আছে। তো তুমি যে প্রশ্ন করছিলে যে লিডারশিপ বা ম্যানেজমেন্ট, আই থিঙ্ক হি হ্যাজ প্রুভেন টু হ্যাভ দ্যাট ক্যাপাসিটি অথবা দ্যাট নেটওয়ার্ক, যে হচ্ছে তার সার্কেলের মধ্যে যে তার যা যা এলিমেন্ট লাগবে ওই এলিমেন্টের নেটওয়ার্ক বা ইয়েগুলো মেম্বার আছে বা লোকজন আছে। সো তার যেখানে যেটা দরকার সেটা কাজে লাগাইতে পারতেছে। এটা একটা উদাহরণ আমরা দেখি যে বিসিবির বাইরে গতকালকে একটা কয়েকজন লোক তারা হচ্ছে এই যে তামিমদের যে বিসিবি টেক ওভার সেটার বিরুদ্ধে প্রতিবাদ করে একটা মানববন্ধন করছিল। তো সেখানে সেই মানববন্ধন করতে গিয়ে তাদের ওপর হচ্ছে আক্রমণ চালাইতে আসে হচ্ছে বাংলাদেশের কয়েকজন পরিচিত ক্রীড়া সাংবাদিক। তাদের মধ্যে রিয়াসাত আজিম, যে বাংলাদেশে খুব পপুলার, অনেকেই চিনে রাখে। এক সময় ৭১ টিভিতে কাজ করতো খুব সম্ভবত, পরে হচ্ছে এখন নিজের ইউটিউব চ্যানেলে নিজেই কাজ করে। তো উনি যেমন দেখা যাচ্ছে উনি সহ আর কয়েকজন হচ্ছে ওনারা যেমন তামিমের সার্কেলের সাংবাদিক বলে পরিচিত আর কি, তামিমের বন্ধু মহলের সাংবাদিক। তো তারা দেখা যাচ্ছে ওই মানববন্ধনকারীদের ধরে মার দিতে যাচ্ছে, এরকম একটা হম্বিতম্বি অবস্থা আমরা একটু দেখে আসি। যেমন একজন সাংবাদিক, তুমি তার দেখো আসার ভঙ্গিটা দেখো, জাস্ট ওই দেখো তো সে স্লোগান দিচ্ছে দালাল মুক্ত ক্রিকেট চাই। তো দালাল মুক্ত ক্রিকেট চাই স্লোগান দিচ্ছে, এই জন্য তার উপর খুব চড়াও হচ্ছে আরো। তো এইটা হচ্ছে এই যে ক্ষমতার যে তামিম ক্ষমতা পাইছে, তামিমের ক্ষমতার ফলে তার বন্ধুরা যেমন হচ্ছে এখন অলরেডি ক্ষমতার চর্চা, ক্ষমতার কি বলবো অপব্যবহার বলবো কিনা জানি না, কিন্তু ক্ষমতার চর্চা করা শুরু করেছে। এরপরে হ্যাঁ ক্রিকেট আপাতত আমরা হয়তো আস্তে আস্তে র্যাপ আপ যদি করি, সামনে তামিম কি করে এটা দেখার বিষয় থাকবে আর কি। তামিম ইকবাল আসলে আমরা যেটা বলছি যে লিডারশিপ কোয়ালিটি তার কিছুটা আছে, তার ইয়েও আছে, এখন রাজনৈতিক দলও ক্ষমতায় আছে। তার যদি ভালো ইন্টেনশন থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট দল হয়তো অনেক পরিবর্তন আসতেও পারে বা আনতেও পারে তামিম ইকবাল। কিন্তু এইভাবে আসাটা কতটুকু যুক্তিসঙ্গত এটা নিয়ে হয়তো আলোচনা প্রশ্ন থাকতেই পারে। We'll see, but we kind of give up hope on Bangladesh cricket. But Bangladesh football team aksha korteছিলাম, but I'm also doubtful about that one. So we'll see what happens. Right.